আচ্ছা, আমি একটু সরি, আমি একটু মেজর মাহমুদ আপনার কাছে আসি। মেজর আব্দুল্লাহ মাহমুদ, মেজর আব্দুল্লাহ মাহমুদ, আপনি কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছেন। আপনারা প্রেস কনফারেন্স করে আপনারা এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, এনসিপি ত্যাগ করার কথা বলেছেন। আপনারা বলেছেন যে সামরিক বাহিনীর সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা হয়েছে, আপনারা এটা বলেছেন। কিন্তু যেই অবমাননাকর মন্তব্যের কথা বলা হয়েছে, সেই অবমাননাকর মন্তব্য চলতেছে অনেক দিন ধরে। আমি যদি বলি সেটা শুরু হয়েছে অনেক দিন ধরে, আপনারা সেটা জানার পরে সেই পার্টিতে যোগ দিয়েছেন, সেই পার্টিতে বিলং করেছেন। এবং আমার কাছে তথ্য, একাধিকভাবে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ফর্মড হওয়ার সময় এবং যেই সময় আপনাকেই আসলে নাগরিক পার্টি থেকে বহিষ্কার করার মতো অবস্থা তৈরি হইতো, তখন আপনি একটা পদত্যাগ করছেন। এবং ডাকসু ইলেকশনের পর যখন নাগরিক পার্টি একটা খারাপ অবস্থায়, তখন আপনি এটা করছেন। এইটার ব্যাপারে আপনি কি বলবেন জনাব আব্দুল্লাহ মাহমুদ? জি, মাফ করুন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই, আপনার অনুষ্ঠানে আমাকে স্বাগতম জানানোর জন্য, এবং দর্শক শ্রোতা আপনার মাধ্যমে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি যদি আপনার প্রথম প্রশ্নের যেটা আছে সেটার প্রথম অংশে যদি আসি, যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদেরকে নিয়ে অবমাননাকর কথা, ব্যাপারটা ওটা ছিল না। লাইনটা ছিল এরকম যে সেনাবাহিনী এবং তার অবসরপ্রাপ্ত অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা আছে তাদেরকে নিয়ে কন্টিনিউয়াস অবমাননাকর কথাবার্তা যেটা হচ্ছিল পার্টির ভিতরে এবং হচ্ছে বাইরে ওপেনলি, সেটার আমরা আসলে বিরোধিতা করে বা সেটা নিয়ে আমরা সাস্টেন করতে না পেরে আমরা পদত্যাগ করেছি। আমি এবং মেজর সালাউদ্দিন দুইজন মেজর ছিলাম আমরা এখানে, মানে সশস্ত্র বাহিনী থেকে দুইজন ছিলাম কেন্দ্রীয় কমিটিতে, আমরা দুইজনই একসাথে পরামর্শ করে দেন হচ্ছে আমরা আসলে পদত্যাগ করেছি। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলেছেন এটা তো অনেকদিন ধরেই হচ্ছে, আমি আপনার সাথে একমত, আসলে অনেক দিন ধরেই হচ্ছে। এবং সেই অনেক দিনের মধ্যকার যে সময়ের প্যাসেজটা ছিল, সেই প্যাসেজের মধ্যে আমরা মনে করেছি যে আসলে রাজনীতি করতে এসে আমাদেরকে তো অবশ্যই আমাদের রাজনৈতিক দলের প্রতিও দায়বদ্ধতা আছে। অবশ্যই আমরা যে বাহিনীতে বিলং করেছি, যে পোশাক আমরা পরিধান করেছি একসময় সার্বভৌমত্বের রক্ষা করার জন্য, সেই বাহিনীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, অথবা সেই বাহিনীর যে রিচুয়ালস অথবা যে সংস্কৃতি আছে সেটার প্রতি। তো হিস্ট্রিক্যালি আমরা চেষ্টা করেছি প্রথমেই আমাদের লিডারশিপ টিম যারা আছে তাদের কাছে আমরা রিচ আউট করার, এবং হচ্ছে এই প্রবলেমগুলো যেটা হচ্ছে, যে কটূক্তিগুলো আসছে এবং অবমাননাকর কথা, তো আসলে গঠনমূলক সমালোচনা তো অবশ্যই থাকবে। যে ধরেন ডিজিএফ এর মাধ্যমে গুমের কথা বলেছে, খুনের কথা বলা হয়েছে, যেটা হয়েছে, রাইট, এটা তো ফ্যাক্ট। তো এটা নিয়ে সমালোচনা থাকবে এবং হচ্ছে এটা থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সেটা নিয়ে অবশ্যই আলোচনা থাকতে হবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এবং সেই সৌন্দর্যটা তো পার্টি থেকে আগে আসলে ডেভেলপ হয়, আমরা যদি গণতান্ত্রিক একটা পার্টি হয়ে থাকি। তো এটা গঠনমূলক না হয়ে আসলে এটা এরকম অগঠনমূলক হয়ে যাচ্ছিল ক্রমাগত, যেটা কিনা আসলে ব্যক্তিগত আক্রমণাত্মক এবং হচ্ছে সম্পূর্ণ একটা বাহিনীকে আক্রমণাত্মক, বাহিনীর প্রতি আক্রমণাত্মক। আপনি যে অভিযোগগুলি তুলতেছেন মেজর মাহমুদ, আপনি যে অভিযোগগুলি তুলতেছেন সেই অভিযোগগুলি আসলে পুরনো, এবং সেই অভিযোগগুলির ক্ষেত্রে আপনি পুরনো। আমরা আসলে রিচ আউট করেছি খালেদ ভাই, আমরা আসলে রিচ আউট করেছি ইন্ডিভিজুয়ালি যারা এই কথাগুলো বলছিলেন তাদের কাছে রিচ আউট করেছি। আপনারা কি কোনো এরকম প্রমাণ দেখাতে পারবেন যে এটা আপনারা ওপেনলি বলেছেন বা কোনোভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন, কোনো একটা সংস্থায় গিয়ে বলেছেন, টেলিভিশনে গিয়ে বলেছেন, এরকম আপনারা দেখাতে পারবেন যে এই ডাকসু ইলেকশনের পরবর্তী সংবাদ সম্মেলনের পরে ছাড়া? না, পার্টির ইন্টারনাল কিছু ডিসক্লোজার তো ডিসিশন থাকে, পার্টির ইন্টারনাল কিছু আমাদের ডিসকাশনও থাকে। অবশ্যই আমি যখন পার্টির মধ্যে ছিলাম তখন আমি অবশ্যই পার্টির ভিতরের যে কথাগুলো হচ্ছে, ইন্টারনালি যে ডিসকাশন হচ্ছে বিভিন্ন ক্রাইসিস মিটিগেশন নিয়ে, সেটা তো আসলে আমি বাইরে বলবো না। আমি যতক্ষণ পর্যন্ত পার্টির ভিতরে থাকবো, সেই পার্টির যেই আদর্শ আছে সেটাকে আমাকে মেনেই তো আমাকে আগে যেতে হবে। সো তখন যখন আমি অলরেডি একটা ডায়লগ প্রসেসে আছি, সেটা আমি বাইরে আসলে ডিসক্লোজ করার মতো অথবা কোনো সংস্থাকে যে বলার তো আসলে কোনো প্রয়োজন নাই, যখন পার্টির ভিতরে যে কথাগুলো হচ্ছে। এটা নিয়ে আমি আপনার আহ্বায়কের কাছেও রিচ আউট করেছি, আমাদের মুখ্য সংগঠকের কাছেও রিচ আউট করেছি। রিচ আউট এখন আপনি যদি দাবি করেন মেজর মাহমুদ, আপনি আমাদের অসুবিধাটা দেখেন, আপনি যদি এখন আপনি দাবি করেন যে আপনি নাহিদ সাহেবের কাছে রিচ আউট করছেন, এটা তো আমি কোনোভাবে আমি তো এটার কোনোভাবে প্রমাণ দেখতে পারবো না, আপনি খালি মুখের কথাই আমার কাছে ধরেন। রাইট খালেদ ভাই, আমি আপনাকে অন রেকর্ড বলছি যে প্রমাণ আছে। এখন যদি ধরেন পার্টি থেকে বলা হয় যে প্রমাণ নাই, তখন আমাকে সেই প্রমাণটা ডিসক্লোজ করতে হবে। রাইট, আমার কাছে রিটেন প্রমাণই আছে, আমি আপনাকে সেই জন্যই বলছি আমার কাছে রিটেন প্রমাণ আছে, ঠিক আছে, যে আমি এটা রিচ আউট করেছি এবং কথা বলতে চেয়েছি, বারংবার কথা বলতে চেয়েছি, এবং আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আসলে যেহেতু আমরাও ওই সোসাইটি থেকে গ্রেটার সোসাইটিতে বিলং করতাম এক সময়, এবং হচ্ছে এখনো এক্স হিসেবে বিলং করি, তখন আসলে গঠনমূলক বাদে যখন ব্যক্তিগত আক্রমণাত্মক পেট মোটা এবং হচ্ছে ভুঁড়ি মোটা বড় হওয়া
এবং হচ্ছে আপনার ঘিলু এবং মাথার স্টেট বোঝানো, সংবিধান বোঝানো, এরকম যখন কথাগুলো আসে তখন সেগুলো কিন্তু আমাদেরকেও সেই সোসাইটির একটা পার্ট হিসেবে আমাদেরকে অ্যাবজর্ব করতে হয়। আমি একটা কথা খালেদ ভাই আপনাকে বলি যে হচ্ছে আপনার 5 আগস্টের পরে যদি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর সাথে যদি কোনো ধরনের মিটিং অথবা সংগঠনের যদি কোনো বৈঠক হয়ে থাকে, সেটা ছিল হচ্ছে সশস্ত্র বাহিনীর তাদের সাথে। মেজর মাহমুদ, এটা ইন্টারেস্টিং না? মানে আপনি আর্মিতে কাজ করছেন, সেজন্য আর্মির নিয়ে কিছু বললেই আপনার দলের বিরুদ্ধে আপনার লাগছে। আপনার দল যখন, আপনার দলের আরো অনেকগুলি সিদ্ধান্ত নিয়ে যখন আমরা কথা বলছি তখন এর একটাও আপনার লাগে না, এবং আপনি ওয়েট করতেছিলেন যে ডাকসু ইলেকশনের এনসিপির এরকম একটা অবস্থা হবে, এনসিপি উইল বি একটা ভালনারেবল অবস্থায় থাকবে এবং আপনি কোনো একটা সিকোয়েন্স ফেস করবেন, তখন আপনি আইসা এটা বলবেন। এটা কি ঠিক হইলো কাজটা? না না না, নট রিয়েলি। আমি মনে করি না এরকম ভাবে। আসলে এই জিনিসটা নিয়ে অনেকবার রিচ আউট করার চেষ্টা করেছি এবং ডাকসু ইলেকশনের আগেও বলেছি, যেহেতু জিনিসগুলো অ্যাব্রাপ্টলি নেগেটিভলি যাচ্ছিল, ইভেন আপনার এগুলো এই ইস্যুগুলো থেকে কেন্দ্র করে আমার প্রতি এবং আমাদের প্রতি ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক অবস্থানে পার্টির বিভিন্ন কেন্দ্রীয় সদস্য চলে গিয়েছিল। এখন কিভাবে সেই কেন্দ্রীয় ভাবে চলে গিয়েছিল সেটা আপনি ওই যে একটু আগে বললেন না, যে হচ্ছে আপনার বহিষ্কারের প্রিপারেশন নেওয়া হচ্ছিল, তখনই হচ্ছে এরকম হচ্ছে। এটা একটা জাস্ট একটা রটনা। there was nothing such, এরকম কোনো কিছুই ছিল না। বরং হচ্ছে আমার পক্ষ থেকেই আপনার যে কোনো একটা ইস্যুতে পার্টির আমার যে 2 জন সদস্য বা অথবা 3 জন সদস্য যারা এমন কিছু কার্যক্রম করছিল যেটা কিনা সরাসরি একটা পার্টির সদস্যকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার মতো কার্যক্রমে গিয়েছিল। আমি আসলে সেরকম পার্সোনাল ইস্যুতে আমি যেতে চাই না। আমি আপনার কাছে সেটা বলতে চাই যে আমরা আসলে এই ইস্যুটা নিয়ে, আমরা যেহেতু ওই সোসাইটিতে বিলং করতাম, আমরা চেয়েছিলাম যে পার্টি যখন হবে, পার্টি তো একটা ডেমোক্রেসির প্রসেসের মধ্যে রাজনীতি করতে হবে। এখানে যদি আমরা অ্যাক্টিভিজম করি, আমরা যদি বলি এটা ভেঙে দিব, আমরা যদি বলি এটা ঘুরিয়ে দিব, এটা তো হচ্ছে শুধু তারা না, এটা পার্টির অন্যান্য সদস্য যারা আছে এবং তৃণমূলে যারা আছে তাদের উপরও কিন্তু এটা রিফ্লেক্ট। আমার মনে হয় মেজর মাহমুদ, আমি কাদেরকে ভাই আমি একটু বলি, আমি কার উপরে কথা বলছি, আমি এটা নিয়েছি একটা ধরনের রেসিজম হিসেবে। এটা একটা বৈষম্যের মতো, বৈষম্যের খাতিরে পড়ে বলে আমি মনে করি। কার প্রতি বৈষম্যের কথা বলছি, আপনি যেভাবেই বলে থাকেন না কেন, যে হচ্ছে আপনি এটা এখন বললেন কেন, তখন ভাই এক্স সার্ভিসম্যান হিসেবে গা যখন লাস্ট পর্যন্ত জ্বালা পড়া হয়ে যায়, তার পরবর্তীতে কিন্তু টোটালি বার্ন আউট হওয়ার পরে বলেছি। ঠিক আছে ভাই? এবং এটা রেসিজমটা কার বিরুদ্ধে হয়েছে? সেই বাহিনীর বিরুদ্ধে হয়েছে খালেদ ভাই, যে বাহিনী মুক্তিযুদ্ধ করেছে, একটু আগে আমরা কথা বলছি, রাইট? ঠিক আছে। সেই আর্মির বিরুদ্ধে হয়েছে, যে আর্মির ধরেন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান যেখানে হচ্ছে আপনার বহুতান্ত্রিক গণতন্ত্রের কথা বলেছেন, সেই আর্মির বিরুদ্ধে হয়েছে। সেই আর্মির বিরুদ্ধে হয়েছে। ঠিক আছে মেজর মাহমুদ, আপনার কাছে আমি আবার আসবো, এই সম্পর্কে আরো কথা শুনবো। আমি একটু ডক্টর জাহিদের কাছে যেতে চাই। ডক্টর জাহিদের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করতে চাই। প্রতিদিন আমাকে এই রকম প্রশ্নের সম্মুখীন, এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয়। আমি এইটার জবাব আজকে আমি একটু দিতে চাই। আমার ইসলাম বিশ্বাস, ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই, সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব। আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আমি ইসলামী শাসন চাই কিনা, সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান। কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না। 3 নম্বর কোশ্চেন, আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা, আবার খোলেন কোরআন শরীফ, আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার। ট্রাই ইট, আবার জানান, পরে আবার কথা হবে। আমি ডক্টর জাহেদ আপনার কাছে আসতে চাই। ডক্টর জাহেদ, আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি। আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছিলেন, সেইটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা। ডক্টর জাহিদুর রহমান। একেবারেই না। আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি। মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার, আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন, কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি। ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই, এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার। আমি একদম ক্লিয়ারলি বলছি, শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময়, শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা, যে আমরা ফাইট করেছি, এখন ঠিক একই রকম কাজ হচ্ছে। আমি কি বলেছি খালেদ ভাই, আমি আপনাকে বলি, মিস্টার কবির শুনবেন আশা করি। আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই আইডেন্টিটি সরিয়ে তারা র্যাদার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো কাজ করতে চায়, এটা আপনি বলেছেন। আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি? তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব। আবারও বলি, আইডেন্টিটি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না, পৃথিবীতে আছে তো, কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে। এখন আপনি যখন বলছেন ও আইডেন্টিটি পলিটিক্স আর করতে চায় না, তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে। আমি আপনাকে বলেছি
জামায়াতে ইসলামী কি করবে এটা তাদের চিন্তা, তাদের সিদ্ধান্ত আসলে। আর একটা কথা আমি একটু বলতে চাই, না কিন্তু আমার এই জায়গায় প্রশ্ন ছিল ডক্টর জায়েদ, এই জায়গায় আমার প্রশ্ন ছিল আপনিও একটা আইডেন্টিটি পলিটিক্স করছেন কিনা, একটা ওয়েস্টার্ন আইডেন্টিটি? করছি না, আমি করছি না, আমি এটাই আসবো। আমি তার আগে একটু মিস্টার কবির আরো কয়েকটা জিনিস একটু অ্যাড করতে চাই। মানে ইসলামের সোল এজেন্সিশিপ জামায়াতে ইসলামীকে দেয়া হয় না। আই এম সরি, আমি একটু পড়ি। মিস্টার মহিবুল্লাহ বাবু নগরী, উনি হচ্ছেন হেফাজত ইসলামের আমির, ওনার 3 আগস্টের মন্তব্য, জামায়াত ইসলামী একটি ভণ্ড ইসলামী দল, সহি ইসলাম দল নয়, ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদি ইসলাম কায়েম করতে চায়। মওদুদির মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকবে না। মজার ব্যাপার কি জানেন, আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে। মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলেন তো, ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ঈমান থাকবে না। মিস্টার কবির একটু মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলুন যে উনি কত বড় ইসলাম বিদ্বেষী। আমি শুনতে চাই আসলে যারা কমেন্ট করছেন এখানে জামাতের লোকজন, একটু বলুন মহিবুল্লাহ বাবুনগরী। শুধু মহিবুল্লাহ বাবুনগরী নন, অন্ততপক্ষে 10 জন শীর্ষস্থানীয় আলেমের কথা আমি বলতে পারি, আলেমের কথা আমি বলতে পারি। আমি জানি খালিদ ভাই, আপনার শোতে ইসলামী আন্দোলনের নায়েবে আমির আপনার এখানে স্বীকার করে গেছেন উনি জামাত সম্পর্কে কি ধারণা রাখেন। আমি শোটা দেখেছি, তাই না? তো যদি সব হয়ে থাকে একটু ওনাদেরকে গিয়ে বলুক তো। আমি আসলে বলি কি জানেন, জাহিদকে ট্যাগ করে হত্যাযজ্ঞ করা যায়, কারণ জাহিদের শক্তি নাই, জাহিদের হ্যাডাম নাই। ওরকম হ্যাডাম আছে তো হেফাজতের, হ্যাডাম আছে হাত পাখার বা ইসলামী আন্দোলনে, তাদেরকে ট্যাগ তারা করেন না আসলে। অথচ তারা এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না। এই হচ্ছে তাদের রাজনীতি। আমি এটাই বলতে চেয়েছি। একটা কথা খুব ইম্পর্টেন্ট, জামাতকে মনে রাখতে হবে, জামাত কিন্তু মজলুম ছিল, আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি, তার রাইট নিয়ে কথা বলেছি। আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে, একটু খোঁজ নিয়েন জাহিদরা তখন কি করেছিল, কিভাবে কথা বলেছিল। আজকে মজলুম জালিম হয়ে উঠছে, এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি। আমাকে এটা বলার চেষ্টা করা হলো আমি ইসলাম মুছে দিতে চেয়েছি না, সরি, আমি ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি। এবার আপনার প্রসঙ্গ যেটা আপনি আমাকে বলতে চেয়েছেন, আমার ইসলামোফোবিয়া আছে কিনা, আমাকে আরেক ধরনের আইডেন্টিটি, না, উত্তর হচ্ছে না। আসলে আমরা রাজনীতি দুটো ভাগে করতে পারি। আমি প্রথম থেকেই, গোড়া থেকেই, ইভেন আমার রেকর্ড আছে, আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে কলাম লিখেছি, আমার এগুলো সব রেকর্ড আছে। আমি ভারতে আমার চ্যানেল নিষিদ্ধ। খুব মজার ব্যাপার, ট্যাগের কথা বলছেন, আমাকে ভারতের ভারতের দালাল বলা হয় যখন জামাতের সমালোচনা করি। ভারতে অফিসিয়ালি যে কয়েকটা ইউটিউব চ্যানেল বন্ধ হয়েছে, এর মধ্যে আমার চ্যানেলটাও আছে। আমি আপনাকে জানিয়ে রাখলাম, আমি এটা নিয়ে দেখিয়েছি, আমার অফিসিয়াল ইমেল আমাকে পাঠানো হয়েছে ভারত সরকারের। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কিনা, আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে আপনার যে অবস্থান, সেই অবস্থানটার সাথে আমি পরিচিত, আজকে না অনেকদিন ধরে পরিচিত, কিন্তু এইটা আবার একটা ফ্যালাসি কিনা। কারণ হচ্ছে যে আমরা যে মডার্ন স্টেট নামক যে ধারণাটা গইরা তুলছে, সেইটার ক্ষেত্রে তো আমাদের কোনো না কোনো একটা আইডেন্টিটি লাগবে, যেটাতে আমরা এটাকে একটা পলিটি বলতে পারি। এইটা আমরা কোথায় পাবো যদি আমি ধর্মটারে বাদ দেই, জাতীয়তাটারও বাদ দেই? না খালেদ, না খালেদ ভাই, এখানে আমরা এটা হ্যাঁ একদম এটা ফ্যাক্ট। আসলে আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যেভাবে স্টেট তৈরি হয়েছে, এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের উপরে ভিত্তি করে। ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশনের তার নিজেকে শাসন করার অধিকার থাকবে। এটা পরবর্তীতে কলোনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই জাতি সত্তার ভিত্তিতে জাতি রাষ্ট্র তৈরি হয়েছে। পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কোথায়, একটা জাতি রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে। সে কারণে একটা স্টেট ক্রমাগত নেশন স্টেটের জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওঠা উচিত, যদি সেটা বিদেশে সবার রাইটকে প্রিজার্ভ করতে চায়। আমি সেটাই চেয়েছি। এখন রাজনীতি দুরকম ভাবে হতে পারে, যেমন ধরুন আপনি আইডেন্টিটিকে বা অন্য কোনো ইডিওলজিক্যাল ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারেন, আর আপনি ওয়েলফেয়ারকে নিয়ে করতে পারেন। তো যেটা দাঁড়ালো এখন আসলে যখন আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করেন, আমি যে পলিটিক্সের কথা বলি ওটা আসলে কোনো আইডেন্টিটি না, আমি ওয়েলফেয়ার নিয়ে বলি। আমি এটার জন্য একটা সুন্দর মডেলের কথা বলতে পারি, সেটা হচ্ছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এই পলিটিক্স করেছিলেন। বিজেপির মারাত্মক আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের জন্য কি কি ওয়েলফেয়ার নিশ্চিত করবেন তিনি সেটা করেছেন, সেটাকে ক্রমাগত বিক্রি করে উনি দুবার জিতেও এসেছিলেন। সো ওই পলিটিক্সটাকে আমি আসলে অ্যাডভোকেট করতে চাই দিল্লিতে। জি জি, দিল্লিতে মানে তো আমি দিল্লিতে আঞ্চলিক রাজনীতি, আঞ্চলিক না আঞ্চলিক না ঠিক আঞ্চলিকও না। আপনার আমাদের অনেকের হয়তো জানা নেই, ভারতে একমাত্র দল যে একটার বেশি রাজ্যে মানে তৃতীয় মানে ইয়ের পর আর কি, বিজেপি এবং কংগ্রেসের পর একমাত্র দল মানে তৃতীয় দল যে একটার বেশি রাজ্যে, মানে দুটো হলেও পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হয়েছে। আমি ঠিক আছে, এটা মাত্র 3টা দলের আছে, আর কোনো দল নাই কিন্তু, থার্ড পার্টি। ঠিক আছে, আমি যেটা বলছি, জি
জি, না, না, শেষ করেন, না, শেষ শুধু এখানে না, শুধু এখানে না, আমি এটা আরো উদাহরণ দিতে পারি। জি। ট্রাম্প যখন মারাত্মক হোয়াইট সুপ্রিমেসির পলিটিক্স করছেন, বলা হয় আইডেন্টিটির প্রবলেম কি? আইডেন্টিটির প্রবলেম এটা অন্য আইডেন্টিটিকে উস্কে দেয়। বাইডেন কিন্তু চাইতে পারতেন যে ঠিক আছে ও হোয়াইট সুপ্রিমেসি করছে, আমি আফ্রিকান এশিয়ান ভোট টানার জন্য, হিসপ্যানিক ভোট টানার জন্য ওই আইডেন্টিটিকে নিয়ে সুরসুরি দেব। বাইডেন কিন্তু করে নাই। বাইডেনের পুরো ইলেকশন ম্যানিফেস্টো আমি পড়েছি এবং আমি ওটা নিয়ে কলাম লিখেছি উনি জেতার আগে আমি দেখিয়েছি যে উনি ওই ট্রেন্ডে না গা ভাসিয়ে তিনি র্যাদার কিভাবে তার লোকজনের জন্য ওয়েলফেয়ার করবেন। এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি, যে ফরিদ জাকারিয়া তার লাস্ট যে বই দ্য এজ অফ রেভলিউশন, ওখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। আমরা আসলে ওইদিকে যাচ্ছি এবং এই কারণে আমাদের ফাইটগুলো এখন কঠিন, যে আপনি এখন যতই চেষ্টা করুন না কেন ওয়েলফেয়ার বেস আলোচনা করবেন। বাইডেনের সময় ইকোনমি ওয়াজ ইন দ্য বেস্ট পজিশন ইন রিসেন্ট টাইমস, কিন্তু অবিশ্বাস্যভাবে ট্রাম্পের কাছে ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হেরে গেলেন। তো এই প্রবণতাগুলো আছে, এই প্রবণতার বিরুদ্ধে আসলে আমার ফাইটটা। আমার কথা হচ্ছে রাজনীতি আমরা করব মূলত জনগণের ওয়েলফেয়ারকে কেন্দ্র করে। আরেকটা কথা বলে শেষ করি, আমরা যখন আইডেন্টিটি নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি তখন হয় কি, জনগণের সার্ভ করলো কি করলো না। ধরুন বিজেপি বলছে তোমার কিন্তু স্টেট চলে যাইতেছে, মুসলমান তোমার এটা খায় ফেলবে, ওই যে এখানে নিম্নবর্ণের হিন্দুরা খায় ফেলবে, খ্রিস্টানরা তোমার দেশের ক্ষতি করে ফেলতেছে, মিশনারিরা শেষ করে ফেলবে। সো মানুষ আর ওই হিসাব করছে না, আমি তোমার জন্য রাম মন্দির বানাবো, আমি তোমার জন্য ওটা করব। এসবের মধ্যে ভুলিয়ে মানুষকে ঢুকিয়ে রাখা যায় এবং এটাই দিনের শেষে মানুষকে ওয়েলফেয়ার থেকে সরিয়ে আনে। দ্যাট ইজ ওয়াই এটা করছি। আর একটা ব্যাপার আছে, একটু যোগ করি, আইডেন্টিটি নতুন আইডেন্টিটি করে এবং আদার করে। যে আপনি ট্যাগের কথা বলছেন, ট্যাগের কারণও কিন্তু আসলে মূলত আইডেন্টিটি। আপনি যখন মনে করছেন জামাতে ইসলামের পক্ষে কথা না বলা ইসলাম বিদ্বেষ, আপনি ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে দিচ্ছেন। কারণ আমরা এখন আলাপটা ওই জায়গা থেকে দেখার চেষ্টা করছি। কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি মানে আজকে আপনার একটু চলে যেতে হবে, তারপর আপনার কাছে যখন আসবো কিন্তু আপনিও তো আসলে ট্যাগিংই করছেন। আপনি জামায়াতে ইসলামীকে কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে পাচ্ছেন না। জামায়াতে ইসলামী দেখার আগে আমাকে একটু তাহলে আপনি পরে আবার আপনাকে বলি, মানে আপনার কি হচ্ছে আমি দেখি। আপনি জামায়াতে ইসলামী ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না, জনাব এস.এম. শাহরিয়ার কবির দেখতেছেন না, আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল। আপনি ওটাকে আর কোনোভাবে এটাকে আর কোনো কিছু আপনি দেখতেছেন না। যদিও না ও শরিয়ার কথা বলছে, উনি শরিয়ার কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই। যদিও আপনি অ্যাঙ্গেলা মেরকেলরে দেখতে সময় আপনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি দেখতেছেন না, আপনি অ্যাঙ্গেলা মেরকেলরে দেখতেছেন, অন্য একটা জায়গা থেকে দেখতেছেন। এইটা কেন, এটা আমি আপনার কাছে একটু জানতে চাইবো, একটু আসি আপনার কাছে।